ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আজ ইংরেজি বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। এবং 1 জানুয়ারি মানেই আমরা বলি যে শুভ নববর্ষের শুভেচ্ছা, তার সঙ্গে নতুন একটা বছরের রেজলিউশন ঠিক করা, অর্থাৎ সেই বছরে আমরা কি কি করব, কি কি ভাববো। অনেকেই ছোট থেকে অভ্যেস থাকে যে নতুন বছর শুরু হলেই বছরের প্রথম দিনটা একদম ঠিক করে চলার। কারণ অনেকেই বলেন যে বছরের প্রথম দিন যেভাবে চলবে বছরের বাকি দিনগুলো ঠিক সেরকমভাবেই এগোবে। তাই বছরের প্রথম দিনটা হচ্ছে রেজলিউশন সেট করার, অর্থাৎ নতুন বছরে কি কি করব, কোন কোন উদ্যোগ নেব সেগুলো ঠিক করে নেওয়ার, তার মান নির্ধারণ করার একটা বছরের দিন, যেখান থেকে আমরা নতুন করে শুরু করতে পারি, আমাদের নতুন শুরুয়াত হতে পারে 1 জানুয়ারি। আর বাংলাদেশে 1 জানুয়ারি হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচারের দিন, যাতে সারা বছরের একটা এজেন্ডা সেট করা যায়। সারা বছর একটা একটা করে হিন্দু ধরে জবাই কর। এতদিন আমরা শুনেছিলাম যে ইসকনের ক্ষেত্রে স্লোগান, এখন হিন্দুদের ক্ষেত্রেও স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের হিন্দুরা একের পর এক বাড়ি ঘর ছেড়ে তাহলে পালানোর প্রস্তুতি নিচ্ছে কোথাও। মা বোনেদের সম্মানের কোনো দাম নেই। বাড়িতে যদি মেয়েরা থাকে তাহলে মেয়েদের সেক্ষেত্রে আরোই শোনায় সোহাগা। একের পর এক মেয়েদের ধরে ধরে কনভার্ট করার প্রক্রিয়া চলছে। ভয়ঙ্কর নির্মম নারকীয় অত্যাচার চলছে। ধর্ষণের পর ধর্ষণের অভিযোগ সামনে আসছে। রিপাবলিক বাংলায় আজকে দিনভর এক্সক্লুসিভলি আমরা দেখিয়েছি আন্তর্জাতিক স্তরে কিভাবে হিন্দুদের জন্য আওয়াজ ওঠা শুরু হয়ে গিয়েছে। কারণ কলকাতায় এসে পৌঁছেছে যে গ্লোবাল হিন্দু কোয়ালিশনের তরফ থেকে একের পর এক মানবাধিকার কর্মীরা, কেউ এসছেন কানাডা থেকে, কেউ এসছেন আমেরিকা থেকে, কেউ এসছেন ব্রিটেন থেকে, প্রত্যেকে আসছেন এবং এসে তারা প্রশ্ন তুলছেন, তারা সওয়াল করছেন, তারা পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশের হিন্দুদের সঙ্গে। কারণ তাদের বক্তব্য হচ্ছে এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার লড়াই। আমাদের দেশ কাল সীমানা ভুলে দুনিয়ার হিন্দুদের একজোট হতে হবে। যদি অন্য ধর্মের সম্প্রদায় পারে, যদি মুসলিম পারে, তাহলে হিন্দুরা কেন পারবে না? তারা এরকমভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে কেন? দেশের নিরিখে, বর্ডারের নিরিখে কেন বিচ্ছিন্ন হবে? কেন দুনিয়ার হিন্দু এক হতে পারবে না, এক কাট্টা হতে পারবে না? না হলে এই আগ্রাসন, এই উগ্রবাদ, এই কট্টরপন্থী, এই কট্টরপন্থা, এগুলোর সঙ্গে লড়াই কি করে করা সম্ভব হবে? বাংলাদেশে হিন্দুদের জিনা হারাম হয়ে যাচ্ছে কার্যত। সত্যি তাই, জিনা হারাম। বোধহয় হিন্দু শব্দটা তাদের কাছে হারাম হয়ে দাঁড়িয়েছে। যেরকম বিভিন্ন সময় প্রত্যেক ক্ষেত্রে হালাল আর হারামের পার্থক্য করেন তারা, সেখানে হিন্দু মেয়েদের নিরাপত্তা নেই, হিন্দু ছেলেদের নিরাপত্তা নেই, জীবনের দাম নেই। এমনকি রিসেন্ট টাইমে একাধিক পরিসংখ্যান আসছে যেখানে দেখা যাচ্ছে যে বেছে বেছে হিন্দু পরিবারের হিন্দুদের ট্যালেন্টেড ছেলে মেয়েদের চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত করে দেওয়া হচ্ছে। এটা কোন বাংলাদেশ? ইউনুস বলছেন যে রিসেট বাটন প্রেস করে আমরা আরো আগে চলে যাই, মাঝে যা হয়েছে আমাদের ভুলে যেতে হবে। ইউনুস আসলে 71-এর মুক্তিযুদ্ধের পর্বটা ভোলাতে চাইছে, কারণ তাতে ভারতের সক্রিয় ইনভলভমেন্ট ছিল, ভূমিকা ছিল। এখনো পর্যন্ত জলজল করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সেই ছবি যেখানে পাকিস্তানের খান সেনা সারেন্ডার করছে ভারতীয় সেনার কমান্ডারের কাছে। তারা সমস্ত অস্বীকার করতে চায়, মুছে দিতে চায়। তারা চায় আবার 1947 সাল থেকে শুরু হবে পূর্ব পাকিস্তান তার 2.0 সফর, অর্থাৎ নতুন করে দ্বিতীয় ভাগ, পার্ট 2, পূর্ব পাকিস্তান, পূর্ব আফগানিস্তানের পার্ট 2। আমি বলি সোজাসুজি স্বর্ণালীতে, আমি বলি, অনেকে জিজ্ঞেস করেন স্বর্ণালী এটা কেমন শব্দ, এ কেমন দেশের নাম, আমাকে জিজ্ঞাসা করেন অনেকে। আমি বলি যে এই নামটা আমি খুঁজে পেয়েছি, কারণ আপনারাও কদিন বাদে মিল পেয়ে যাবেন। পূর্ব পাকঘানিস্তান, পাকিস্তান প্লাস আফগানিস্তান, পূর্ব পাকঘানিস্তান তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশ তৈরি হচ্ছে, আর বলবো না তৈরি হয়ে গিয়েছে। সেখানে অদ্ভুত অদ্ভুত ফতোয়া জারি করা হয়, হিন্দু বিদ্বেষ, নারী বিদ্বেষ, বাংলা ভাষায় বিদ্বেষ, বাংলা ভাষার প্রতি বিদ্বেষ সেখানে। তাহলে দেশ চালাচ্ছে কারা? শুধুমাত্র জঙ্গিরা। তালিবানি কায়দা দেশ চলবে, আর সেটা মেনে নিতে হবে। যতটুকু হিন্দু এখনো পর্যন্ত রয়েছে তারা সেটাকে মেনে নেবে, আর তারপর সেটাকে মেনে নিয়ে আরো কিছু জমি জায়গা
কট্টরপন্থীদের হাতে তুলে দিয়ে তারা দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। যাদের সামর্থ্য আছে তারা বিদেশ চলে যাবেন, ইউরোপ আমেরিকা চলে যাবেন। যাদের সামর্থ্য নেই তারা ভারতের বর্ডারে এসে হাতে পায়ে ধরে অনুরোধ উপরোধ করে একটু একটু করে সেখানে থাকার বন্দোবস্ত করবেন। কিন্তু কেন কেন বারবারই একই জিনিস ঘটবে আর বারবার হিন্দুদের নিজেদের ভিটে মাটি ছাড়তে হবে? একটার পর একটা বছর যাবে আর একই ঘটনার পুনরাবৃত্তি হবে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন গ্লোবালি, আন্তর্জাতিক স্তরে সমস্ত বাংলাদেশের ভূমিপুত্র কন্যারা। আর কতদিন তারা এই নিজের দেশে বিদেশি হয়ে থাকবেন, নিজের দেশে চক্ষুশূল হয়ে বাঁচবেন? বাংলাদেশে হিন্দু হওয়াটা অপরাধ আর কতদিন? আমরাও কথা বলেছি, আর যখন আমরা এই কথাগুলো বলছি আজকে স্টুডিওতে দিনভর যখন এই আলোচনাগুলো করছি, ঠিক সেই সময়তে একটার পর একটা খবর আসছে। কোথাও কিন্তু বিরাম নেই, কোথাও কোনো বিরতি নেই। কিন্তু আমরা খবরে বিরতি নেই, কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা হিন্দু নিধন করাতে কোনো বিরতি নেয় না। কি খবর আসছে? নতুন বছরের শুরুতেই খবর এলো বাংলাদেশের পরিস্থিতিতে আরও একটা ঘটনা যোগ হলো। কি ঘটনা? মৌলভীবাজার, জায়গার নাম মৌলভীবাজার, সেখানে মহাপ্রভুর আশ্রমে ভাঙচুর এবং হামলা চলার ঘটনা সামনে এলো। যে ছবিগুলো সামনে এসছে সেই ছবিগুলো আমি একের পর এক দেখাচ্ছি। এমন বেশ কিছু ছবি রয়েছে সেগুলো দেখাতে গেলেও আমাকে দুবার তিনবার ভাবতে হবে, কারণ সেগুলো সত্যি সত্যি হিন্দু ধর্মের মানুষের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলবে, তা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন। এর আগে আমরা দেখেছি জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে জ্বলছে। আমরা দেখেছি রাধা কৃষ্ণের মূর্তি ভাঙচুর করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালীর মূর্তি তাকে অশ্রদ্ধা করা হয়েছে। বলতে গেলে আমাদের জিভ আটকে যায়, বলতে পারি না, পুরো বিবরণ দিতে পারি না। আমরা ভাবতেও পারি না যে কোনো ধর্মের ক্ষেত্রেই কোনো ধর্মের ধর্মীয় আবেগ বা ভাবাবেগ, ধর্মীয় আবেগ, সেগুলোর সঙ্গে এরকম করা যায় কি না। একদিকে যখন এরকম ছবি দেখতে পাচ্ছি আমরা শুরু থেকে, সেই 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে। অনেকেই বলেন হয়তো শেখ হাসিনার সময় দারুণ ছিল, কিন্তু না স্যার, শেখ হাসিনার সময় তো কম বেশি একই ঘটনা ঘটেছিল, কিন্তু সেই সময়তে কট্টরপন্থীরা সেগুলোকে এত প্রচার করতে পারেনি, বুক ফুলিয়ে বলতে পারেনি কি হ্যাঁ যা করছি বেশ করছি, এরপর এরকমই চলবে, একটা একটা করে ইসকন ধরে ধরে জবাই কর, একটা করে হিন্দু ধরে ধরে জবাই কর। এটা বলার তাদের ধক ছিল না অন্তত, কারণ তারা জানতো যেগুলো বলা যাবে না। কিন্তু এখন পরিস্থিতি অন্য। যারা আসলে ৭১-এর যুদ্ধে হেরেছিল আজ তারাই বাংলাদেশ চালাচ্ছে। এই বাংলাদেশ রাজাকারদের বাংলাদেশ, এই বাংলাদেশ বাঙালি বিদ্বেষীদের বাংলাদেশ, হিন্দু বিদ্বেষীদের বাংলাদেশ। তাই এত কিছুর পরক্ষত মোহাম্মদ ইউনূস যেখানে বলছে যে হ্যাঁ ঘটনা ঘটেছে, যাতে না ঘটে সেটা দেখবো, তারপরও একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে, কারণ ইউনূসের কোনো কন্ট্রোল নেই। একদিকে এই ছবি, আর অন্যদিকে গত 25শে নভেম্বর থেকে বাংলাদেশের চট্টগ্রামে জেলে বন্দী হয়ে রয়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু। তার সমর্থনে আজ পর্যন্ত আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি। দিনের পর দিন বিনা বিচারে জেলে অসুস্থ হয়ে পড়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু এবং তার আইনজীবী। শেষ পর্যন্ত যিনি দাঁড়ানোর সাহস দেখিয়েছেন তিনি এই মুহূর্তে রয়েছেন শহর কলকাতায়, তিনিও অসুস্থ হয়ে রয়েছেন। প্রশ্ন হচ্ছে এমত অবস্থা তার জন্য লড়াই করবেন কে? আগামীকাল শুনানি রয়েছে, কে লড়বেন? কি হবে ভবিষ্যৎ? কি ধরনের হুমকি দেওয়া হচ্ছে প্রত্যেক মুহূর্তে? চট্টগ্রাম থেকে এক আইনজীবীর বয়ানে শুনুন তার জবানিতে। দেখুন, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। যে ধরনের হুমকি দেওয়া হচ্ছে সেই হুমকিগুলো আমি শোনালাম, আর এই হুমকির পর যে জবানিগুলো বললাম শোনাবো, সেগুলোর পরে শোনাবো। কারণ অনেকেই আহত অবস্থায়, অনেকেই পায়ে ফেটটি, অনেকেই মাথায় ফেটটি, পায়ে ব্যান্ডেজ, তারপরও তারা বক্তব্য রেখেছেন। রবীন্দ্র কৃষ্ণ ঘোষ বারবার বলার চেষ্টা করেছেন যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে তাকে একটু একটু করে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে বাংলাদেশের সিভিল সার্ভিস থেকে বাদ পড়েছেন একাধিক হিন্দু ট্যালেন্টেড ছেলেমেয়েরা। আজকে এক্সক্লুসিভলি এই তথ্য দেব আপনাদেরকে সোজাসুজি স্বর্ণালীতে। দেখুন আর ভাবুন, এই দেশে আদৌ হিন্দুরা থাকতে পারবেন নাকি এই দেশ ছেড়ে হিন্দুরা বেরিয়ে আসবেন? কিন্তু বেরিয়ে এসে যাবেন কোথায়?
হিন্দুদের জন্য আলাদা জায়গা, আলাদা জমি এখান থেকে দেওয়া উচিত নয় কি? এবার এক্সক্লুসিভ তথ্যগুলো এক এক করে তুলে ধরে আপনাদের সামনে, শুনুন, দেখুন আর ভাবুন, যা বাংলাদেশের মিডিয়া দেখাবে না। বাংলাদেশের 15ই অক্টোবর বিসিএস এর যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেটা পরিবর্তন করে 30শে ডিসেম্বর নতুন করে একটা তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে 42% হিন্দু। বেছে বেছে সরকারি চাকরি থেকে হিন্দুদেরকে বাদ দেওয়া হচ্ছে বাংলাদেশে। প্রশাসনিক ক্যাডারে বাদ পড়া 26 জনের মধ্যে 13 জনই হিন্দু। পররাষ্ট্র ক্যাডারে বাদ পড়া 5 জনের মধ্যে 2 জন হিন্দু। কাস্টমস ক্যাডারে বাদ পড়া 3 জনের মধ্যে 1 জন হিন্দু। পুলিশ ক্যাডারে বাদ পড়েছে 2 জনই হিন্দু। কর ক্যাডারে 5 জন হিন্দু বাদ পড়েছে। সমবায় ক্যাডারে 1 জন হিন্দু বাদ পড়েছে। রেলওয়ে ক্যাডারে 1 জন হিন্দু বাদ পড়েছে। খাদ্য ক্যাডারে 2 জন হিন্দু বাদ পড়েছে। জায়গায় জায়গায় থেকে হিন্দুদেরকে বাদ দেওয়া হচ্ছে। কোন সরকারি কাজ, সরকারি চাকরি, সরকারি পরিষেবায় হিন্দুদেরকে রাখছে না বাংলাদেশের সরকার, অস্থায়ী সরকার বাংলাদেশের। প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশ নিয়ে শেষ পর্যন্ত ভবিষ্যতে আদৌ হিন্দুদের জন্য কোনো সুন্দর দেশ গড়া সম্ভব? আদৌ হিন্দুদের পরবর্তী প্রজন্ম এদেশে থাকতে পারবে, এদেশে শান্তিতে বাঁচতে পারবে, মান সম্মান নিয়ে, নিজের ধর্ম নিয়ে বাঁচতে পারবে কি? আর যদি বাঁচতে না পারে তাহলে তার জন্য কি আন্দোলন চলছে? বাংলাদেশের হিন্দুরা আন্দোলন করতে করতে ক্লান্ত, তাদের আন্দোলন করার জন্য তাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি জ্বালানো হচ্ছে, বাড়ি বাড়ি পোড়ানো হচ্ছে, বাড়ির মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, কনভার্ট করানো হচ্ছে। তাই আওয়াজ উঠছে দেশের বাইরে থেকে। আমি এক এক করে আমাদের আজকের সোজাসুজি স্বর্ণালীর গেস্টদেরকে আলাপ করাবো, তবে তার আগে যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। আগামীকাল চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলা শুনানি। বাংলাদেশ সনাতনী সম্মেলনী জাগরণ জোটের পক্ষ থেকে ইতিমধ্যেই বিবৃতি জারি করা হয়েছে এবং তাতে বলা হয়েছে কেউ যেন আদালতে না যায়, কেউ যেন আদালতে না যায়, রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে। অর্থাৎ কেউ যেন বলতে না পারে যে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানো হচ্ছে। আর এদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবাধিকার কর্মীরা এক কাট্টা হচ্ছেন। আমেরিকা, কানাডা, ব্রিটেন, ইউরোপের অন্যান্য প্রান্ত থেকে বাংলাদেশের হিন্দুদের এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের একটি প্রতিনিধি দল গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল, কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন। তারা ভারতে উপস্থিত হয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে, ভারত ঠিক যেভাবে 1971-এ পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের, ঠিক সেইভাবে ভারত আবারও পাশে দাঁড়াক বাংলাদেশের হিন্দুদের। বাংলাদেশের হিন্দুদের এই মুহূর্তে ভারতের সাহায্য দরকার। বাংলাদেশের হিন্দুদেরকে তাদের নিজেদের জমি সহ তাদের অধিকারকে পুনরায় স্থাপন করতে হবে বাংলাদেশের মাটিতে। আর সেটা ইউনূসের সরকারের ছাতার তলায় নয়। খুব গুরুত্বপূর্ণ আবেদন। ভারত সরকারকে পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের এই অস্থায়ী সরকার যারা আসলে ইসলামিক স্টেট বানাতে চাইছে বাংলাদেশকে, তাদের সঙ্গে থাকতে চায় না, তাদের দেশে থাকতে চায় না। তারা আলাদা করে নিজেদের মাটি চায়, নিজেদের জমি চায়, নিজেদের অধিকার চায়, নিজেদের অধিকার কায়েম করে তারা নিজেদের দেশে বাঁচতে চায়। তারা উদ্বাস্তু হতে চান না। এই দাবি দাওয়াগুলো তারা করার জন্য ইতিমধ্যে ভারতে এসে পৌঁছেছেন এবং ভারতে ইতিমধ্যে দিল্লিতে একাধিক মিটিং করার পর তারা কলকাতা এসে পৌঁছেছেন এবং আজ রিপাবলিক বাংলা স্টুডিওতে তাদের সঙ্গে কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে এক এক করে আলাপ করাবো। তবে তার আগে নজর রাখবো আজকের মন্তাজে। এত বিদ্বেষ কেন? আর এত বিদ্বেষ যদি থাকে তাহলে হিন্দুরা এক কাট্টা হবে না কেন? এই প্রশ্নগুলো তুলবো। একটা মন্তাজ নিয়ে ফিরে আসছি। শাহবাগে মিছিল দিয়েছে, হাতে তাদের লাল তাগা, তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই, আমরা ভারত থেকে এসেছি।
এই মুহূর্তে আমরা কথা বলবো এক এক করে। আমাদের সঙ্গে যারা থাকছেন স্টুডিওতে তাদের সঙ্গে আলাপ করব, আর স্টুডিওর বাইরে যারা থাকছেন তাদের সঙ্গে আলাপ করব। স্টুডিওর বাইরে থেকে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তরের সমন্বয়ক আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, আমি জানি না যে আপনারা কবে ক্ষমা চাইবেন বা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবেন একের পর এক ঘটনাগুলোর জন্য। আজকের দিনও যখন আরিফ আপনার সঙ্গে আমি কথা বলছি, সেই সময়তেও মৌলভীবাজারে মহাপ্রভু আশ্রমে ভাঙচুর চলে। বাংলাদেশে হিন্দুদেরকে থাকতে দেবেন না আপনারা? আপনারা এই নিয়ে প্রতিবাদ করছেন না? ভারতের পতাকার উপর অবমাননা করা হয়েছে, ভারতকে ঘিরে একাধিক বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে, এবং তারপর ইসকনকে জঙ্গি সংগঠন ঘোষণা করার দাবি উঠছে। বলা হচ্ছে এক একজন করে ইসকন ধরে ধরে জবাই করে, এই ধরনের স্লোগান শুনছি আমরা। এবং হিন্দুরা সেখানে কোন ভরসায় থাকবেন আরিফ? হিন্দুদের মন্দির, হিন্দুদের জায়গা, উপাসনালয় একটা একটা করে ধ্বংস হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়েও হয়েছে। আপনারা এগুলোর প্রতিবাদ করবেন না? এগুলোকে হতে দেবেন? বাংলাদেশে হিন্দুদেরকে থাকতে দেবেন নাকি? দিদি, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমার অনেক ভালো লাগছে। আমি শুরুতেই বলি, বাংলাদেশে হিন্দুরা রয়েছেন জামাই আদরে, আমরা তাদেরকে জামাই আদর করে রাখছি। পৃথিবীর কোন রাষ্ট্র এভাবে জামাই আদর করে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদেরকে জামাই আদর করে রাখবে না। বরং সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও, সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও আমরা এদেশে সংখ্যালঘুর অবস্থানে রয়েছি। আপনারা ভালো করে জানেন, বাংলাদেশে 92% মুসলমান বসবাস করে, সংখ্যালঘুর অবস্থান হলো 8%। এদেশে 32% সরকারি কোঠায় চাকরি পেয়েছে সংখ্যালঘুরা। তা সত্ত্বেও আপনারা বলছেন আমরা নাকি তাদেরকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করছি। আপনি বলছেন সরকারি চাকরি পেয়েছেন, আমার কাছে এই মুহূর্তে পরিসংখ্যান রয়েছে, আপনি প্লিজ বলবেন যে নতুন করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নতুন করে যে বিজ্ঞপ্তি 30শে ডিসেম্বর প্রকাশ করা হয়েছে, আরিফ শুনে নিন, সেখানে প্রশাসনিক ক্যাডার থেকে শুরু করে পররাষ্ট্র দপ্তর, কাস্টমস, পুলিশ ক্যাডার, কর ক্যাডার, সমবায় ক্যাডার, রেলওয়ে ক্যাডার, খাদ্য ক্যাডার, সব জায়গা থেকে হিন্দুদেরকে বাদ দেওয়া হয়েছে। আরিফ, আপনি বলছেন যে আপনারা রক্ষা করেন। রক্ষা কেন করতে হবে আরিফ? রক্ষা কেন করতে হবে? হিন্দুরা হিন্দুদের পুজো করবে, হিন্দুদের প্যান্ডেল থাকবে, সেটাখানে পাহারা কেন দিতে হবে? তাদের যোগ্যতার কারণে সেখান থেকে তারা বাদ পড়েছে। তাদেরকে আমরা কোটার মাধ্যমে সরকারি চাকরিতে বহাল করেছি। তারা 32% কোটা নিয়ে বর্তমানে রয়েছে, অথচ 8% সংখ্যালঘু, 8% সংখ্যালঘুর জায়গায় তারা 32% কোটা নিয়ে আছে। আমরা তাদেরকে কিভাবে কি করব? এখন কি বলছেন যে মুসলিম সম্প্রদায় যারা আছে পুরোটাই তারা সরকারি চাকরি থেকে সরে দাঁড়াক? তাহলে এটা কি আপনারা বলছেন? এমন কি চাচ্ছেন? আপনারা বারবার অপপ্রচার করছেন যে হিন্দুদের ঘরবাড়ি, মন্দিরে আগুন লাগানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। আমরা বলছি যে দুই একটি ঘটনা যেটি ঘটেছে, তারা আওয়ামী লীগ পরাজিত শক্তির এখনো পর্যন্ত আপনার কাছে কোনো পরিসংখ্যান আছে আরিফ? কটা ঘটনা ঘটেছে হিসেবে ছিলেন এবং আওয়ামী লীগের নেতা ছিলেন। কটা ঘটনা ঘটেছে? আপনি বলছেন দু একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে। আপনি বলছেন দু একটা ঘটনা আরিফ। রিপাবলিক বাংলাতে দেখানো হয়েছে পাকিস্তানের একটি ফুটেজ এনে বাংলাদেশের নামে চালিয়ে দেওয়া হয়েছে। আবার রংপুরের এক মহিলাকে সাক্ষাৎকারে নিয়ে আসা হয়েছিল, তাকে এক ধরনের ফোর্স করে জোরপূর্বক সাক্ষাৎকার দেওয়া হয়েছে। এইভাবে যদি করা হয় সেটি তো আমরা মেনে নেব না। আরিফ, আপনি কাদের কথা বলছেন আমি জানি না। দেখুন আজকে আপনি বসে আছেন, আপনাকে কি জোর করে বসানো হয়েছে? বলুন আপনি। আমাদের চ্যানেলে যারা বসে আছে, আপনি বসেছেন, আপনাকে কি জোর করে বসিয়েছি? নিশ্চয়ই নয়। যারা আপনি দেখতে পারেন রেকর্ড, আমরা প্রকাশ্যে বলছি, কলার তুলে বলছি, কাউকে রিপাবলিক বাংলা জোর করে বসেন। তারা স্বেচ্ছায় বসতে চান এবং তারা বক্তব্য রাখেন। আপনি বলছেন দু একটা ঘটনা। আমি বলি আপনাকে 2000-এর ওপর ঘটনা, 2000-এর ওপরে হিন্দুদের বাড়ি ঘর জ্বালানো হয়েছে আরিফ। 2000-এর ওপরে। আপনারা যে হিন্দুদের উপর যে নির্যাতনের কথা বলছেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিচারের কথা বলছেন, যে চিন্ময় কৃষ্ণ দাস 21টা ছেলেকে ধর্ষণ করেছে, বলাৎকার করেছে, তার পক্ষ নিয়ে আপনারা কথা বলছেন। কোথা থেকে পেয়েছেন? সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। আরে কোথা থেকে পেয়েছেন এই তথ্য? পেয়েছেন এটা কি প্রমাণ? আপনি অভিযোগ করছেন, কোথা থেকে তথ্য কোথা থেকে পেয়েছেন বলুন? সামাজিক যোগাযোগ এই তথ্য কোথা থেকে পেয়েছেন? ইউটিউব, টুইটার, বাইবারে আরিফ কোথা থেকে পেয়েছেন এই তথ্য? এই চিন্ময় কৃষ্ণ কোথা থেকে পেয়েছেন চিন্ময় কৃষ্ণ তথ্য? তার নৈতিক পদস্খলন হয়েছে। এই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কোথা থেকে পেয়েছেন? কতগুলো অভিযোগ রয়েছে? আমাকে বলুন, এফআইআর নাম্বার বলুন।
কোন জায়গায় অভিযোগ রয়েছে? 32 কোটি টাকা কি অভিযোগ রয়েছে? কে করেছে অভিযোগ? বাংলাদেশকে দুজনের নাম বলুন, এফআইআর নাম্বার বলুন। এবং বাংলাদেশের চিন্ময় কৃষ্ণপ্রভু আপনাদের কাছে সন্ত্রাসী। এই চিন্ময় কৃষ্ণ আপনি না প্রমাণ ছাড়া কথা বলছেন, আপনি প্রমাণ ছাড়া কথা বলছেন। আপনি বলুন লুৎফুজ্জামান, শুনে নিন আরিফ আপনাকে শুনতে হবে। আপনি বলুন লুৎফুজ্জামান বাবরকে, লুৎফুজ্জামান বাবরকে, পিন্টুকে এরা কি করে ছাড়া পেল? এই কুখ্যাত জঙ্গিদের আপনারা ছেড়ে দিচ্ছেন, আপনারা চিন্ময় কৃষ্ণবাবুকে জেলের মধ্যে পুরো রেখেছেন, আইনজীবী দেননি। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছিল বিগত সময়ে। আচ্ছা, তাকে অস্ত্র এনে ফাঁসানো হয়েছে, আর আপনারা চিন্ময় কৃষ্ণবাবুকে ফাঁসাননি। ভারতের রয়ের আপনারা চিন্ময় কৃষ্ণবাবুকে ফাঁসাননি, ফাঁসিয়ে তাকে জেলখানায় পাঠিয়েছিল। বাংলাদেশের আদালত তাকে মুক্তি দিয়েছে, কারণ তার বিরুদ্ধে যে সকল অভিযোগ ছিল প্রত্যেকটি বাংলাদেশের আদালতকে মুক্তি দেওয়ার আগে বাংলাদেশের আদালতে তো আইনজীবী থাকতে হবে। আইনজীবী থাকতে হবে তো। কোন দেশের কথা বলছেন? এটা তো আফগানিস্তান নয়, পাকিস্তান নয়, আপনি বাংলাদেশের কথা বলছেন। চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী কোথায়? আইনজীবীকে দাঁড়াতে দিচ্ছেন না কেন আপনারা? কোর্ট চত্বরে বলা হচ্ছে যে আইনজীবী দাঁড়ালে তাদেরকে খুন করা হবে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দাঁড়ানো অ্যাডভোকেট আলিফকে কেন হিন্দুরা খুন করলো, তাকে কেন জবাই করলো, সেই বিষয়টা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। কে কোন হিন্দু খুন করেছে? দারুণ পয়েন্ট, দারুণ পয়েন্ট। দেখুন আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা। যে আইনজীবী খুন হয়েছেন, যে আইনজীবী খুন হয়েছেন, তার জন্য যে কজন ধরা পড়েছে, গ্রেফতার হয়েছে, তার মধ্যে প্রত্যেকে মুসলিম। যারা যে কজন অ্যারেস্ট হয়েছে প্রত্যেকে মুসলিম। কেন মিথ্যা কথা বলছেন? আপনারা কেন মিথ্যা কথা বলছেন? চ্যানেলে বসে বলুন তো। মুসলিম নাম প্রচার করেছেন প্রত্যেকই। আমরা প্রচার করছি মুসলিম নাম। নিজের দেশ সম্পর্কে জানুন, নিজের দেশ সম্পর্কে জানুন। আচ্ছা শুনুন, আপনাকে বলি, আপনাকে জিজ্ঞাসা করি, আপনাদের দেশে হিন্দুর উপর নির্যাতনের সংখ্যা কতগুলো বলুন আমাকে। আপনি বলছেন তো মিথ্যা প্রচার করেছে, এখনই আপনাকে প্রমাণ করে দেব আমি। আপনাকে প্রমাণ করে দেব আমি। চলুন আপনি বলুন কতগুলো ঘটনা ঘটেছে, হিন্দু নির্যাতনের ঘটনা কতগুলো ঘটেছে? যারা আওয়ামী লীগের সাথে থেকে সাধারণ মানুষের উপর আক্রমণ সংখ্যা কতগুলো হয়েছে জুলুম করেছিল, তাদেরকে জনগণ গণদুলাই দিতেই পারে। আরে সংখ্যাগুলো বলুন না, কিছু নয়। সংখ্যাগুলো বলুন। স্পষ্ট করছি, কোন সংখ্যালঘু, কোন হিন্দু সম্প্রদায়, কোন বৌদ্ধ সম্প্রদায় কারো উপরে এদেশের মানুষ কোন নির্যাতন করেনি। আরে কতগুলো ঘটনা ঘটেছে সংখ্যা জানেন? সংখ্যাগুলো বলুন, আমি প্রমাণ করে দেব। আপনি ঠিক বলছেন না আমি ঠিক বলছি। আওয়ামী লীগের সময় যখন নাসিরনগরে হামলা হয়েছিল হিন্দুদের, কতগুলো সংখ্যা, কতগুলো সংখ্যা বলুন আরিফ, সংখ্যা বলুন। কতগুলো বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে, 5ই আগস্টের পর থেকে কতগুলো হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে বাংলাদেশে? সংখ্যা বলুন, কথা বলেননি প্লিজ। সংখ্যা বলুন, আমি রাখতে চাই আপনাদের সংখ্যা বলুন প্লিজ। প্রমাণ হয়ে যাবে এক্ষুনি, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয় না, কোন সংখ্যালঘুর উপর বাংলাদেশে নির্যাতন হয় না। একটাও ঘটেনি, প্রত্যেকটি সংখ্যালঘু একটাও ঘটেনি, একটাও ঘটেনি। প্রায় নির্যাতনের শিকার, জামাই আদরে রয়েছে, ছবি দেখাচ্ছি আমি। আপনি বলছেন একটাও ঘটনা ঘটেনি, হিন্দু নির্যাতন একটাও হয়নি বলছেন? কোনো ঘটনাই। বেশ, এই মুহূর্তে আমি আপনাকে জানাবো, বাংলাদেশের প্রেস সচিব, বাংলাদেশের মিডিয়া সচিব প্রেস কনফারেন্স করে বলেছে, এই ইউনূসের মিডিয়া সচিব প্রেস কনফারেন্স করে বলেছে বাংলাদেশের উপর হিন্দুদের নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রেস কনফারেন্স করে বলেছে। আপনি মিথ্যে বলছেন, প্রমাণ হয়ে গেল। আপনি শুনতে চান, আমি আপনাকে শুনিয়েও দেব। মিথ্যে বলে কি লাভ আরিফ? ভারতীয় মিডিয়ায় মিথ্যে বলে কি লাভ? শুরুতেই আপনাকে বলেছি, মিথ্যে বলে কি লাভ? হিন্দুরা মরছে ভাই, হিন্দুরা আপনাদের দেশে মরছে। দেশটা আপনাদের একার নয়, দেশটা হিন্দুদেরও। দেশটা আপনাদের একার নয়, দেশটা হিন্দুদেরও। হিন্দুদের বাঁচার অধিকার রয়েছে আপনাদের দেশে। তাহলে হিন্দুদের জন্য আমাদের দেশ করে দিন, দেশ ভাগ করে দিন, হিন্দুদের জন্য আমাদের দেশ করে দিন। আক্রমণ চালায় সেই দায়ভার মিথ্যে বলছেন কেন? আপনি বলেন একটাও ঘটনা ঘটেনি। আপনি থামুন, আপনি থামুন, শুনুন, চালাও। আপনি শুনুন, শফিকুল ইসলাম, খুব সম্ভবত মিডিয়া সচিবের নাম, তার বক্তব্য। শফিকুল আলম, মাত্র 2 সপ্তাহ আগে শফিকুল আলম কি বলেছে আপনি শুনুন, আপনি থামুন। এরপরে আমরা আরো কিছু আপনাদেরকে জানাবো। তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের 5-এর মধ্যে মামলা হচ্ছে 62টা, আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে 26টা। মোট মামলা হচ্ছে 88টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। আমরা যারা বাংলাদেশে এই ধরনের
ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করি। অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস। আমার কিছু বলার নেই। এখানে বসে আরিফ বলছেন যে একটাও ঘটনা ঘটেনি, এখানে নাকি জামাই আদর থাকে হিন্দুরা। ভুলে যাচ্ছেন যে হিন্দুরা জামাই আদর থাকবে কেন? জামাই আদর হিন্দুরা আপনাদেরকেও রাখতে পারে। দেশটা মুসলিমদের একার নয়, দেশটা হিন্দুদেরও। হিন্দুরা দেশটা স্বাধীন করেছে। আর আপনারা যাদেরকে সমর্থন করেন সেই দল, অস্থায়ী দল, সেই অস্থায়ী সরকারের মিডিয়ার সচিব শফিকুল আলম তিনি বলছেন যে এখনো পর্যন্ত শুধুমাত্র নথিভুক্ত হয়েছে 88খানা হিন্দু নির্যাতনের ঘটনা। তিনি প্রমাণ দিয়ে বলছেন নথিভুক্ত হয়েছে, এফআইআর হয়েছে, এছাড়াও কোর্টে মামলা দায়ের হয়নি, এরকম আরো অজস্র রয়েছে। আপনারা নিজের দেশ সম্পর্কে মিথ্যে কথা বলছেন কেন আমি বুঝতে পারছি না। গোটা পৃথিবীর লোক দেখছে বাংলাদেশে কি হচ্ছে। মেয়েদেরকে পর্দা করে থাকতে বলা হচ্ছে, বিভিন্ন ফতোয়া জারি করা হচ্ছে, ভারত বিদ্বেষী মন্তব্য হচ্ছে, বলছে 4 দিনে ভারত দখল করে নেওয়া হবে, ভারতের উল্টোপাল্টা ম্যাপ দেখানো হচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে যা খুশি তাই মন্তব্য করা হচ্ছে, ইসকনকে জবাই করার কথা বলা হচ্ছে। আর আপনারা বলছেন যে কোথাও কিছু হয়নি, হিন্দুরা জামাই আদরে আছে। আমি জানি না যে আপনারা কেন বলছেন, যেখানে এখন ডিজিটাল জমানায় প্রত্যেকটা বক্তব্যের রেকর্ডিং থাকে ভাই, কোনো কিছু মিথ্যে বলার জায়গা নেই, সমস্ত রেকর্ডিং থাকে, সমস্ত প্রমাণ থাকে। আপনাকে স্পষ্ট করছি, আমি আবার আসছি আপনার কাছে। না 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 না, স্পষ্ট আপনি ভুল বলছেন। আপনি মিথ্যে কেন বলছেন আগে সেটার উত্তর দিন আমাকে। মিথ্যে কথা কেন বলছেন, কিসের দরকারে? আমি কোনো মিথ্যা জামাতিরা বলছে, আমি বলেছি জামাতের ভয় বলছেন, আওয়ামী লীগের জামাতিরা শিখিয়ে দিয়েছে আপনাকে, জামাতিরা শিখিয়ে দিয়েছে জড়িত হয়ে কোথায় আছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ দেশে নেই আর, যারা আছে তারা লুকিয়ে পড়েছে। যারা আওয়ামী লীগ আছে আধা জেলে, আধা লুকিয়ে, আধা ভারতে। আওয়ামী লীগ আর নেই কোথাও। আওয়ামী লীগ আধা জেলে, আধা লুকিয়ে, আধা ভারতে, আর যৎসামান্য বিদেশে। কেন আওয়ামী লীগের ঘরে দোষ চাপাচ্ছেন মশাই? আপনারা পারবেন না তো দিদি। না না না, আপনি মিথ্যে বলছেন, প্রমাণ করে দিলাম। আমি আবার প্রমাণ করে দেব, প্রতিদিন প্রমাণ করে দেব। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আবারও আসবো, আপনাকে আবারও সুযোগ দেবো। আমি পুষ্পিতা গুপ্তা আমার সঙ্গে রয়েছেন ব্রিটেন থেকে। একদিকে তিনি লেবার পার্টির কাউন্সিলর, এতদিন ধরে বিদেশে রয়েছেন, ইউরোপে রয়েছেন, ব্রিটেন থেকে এসছেন। অন্যদিকে তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। কিসের দরকারে, কিসের প্রয়োজনে পুষ্পিতাকে আজকে সারা পৃথিবী ঘুরতে হচ্ছে? শুধুমাত্র নিজের অতীত, নিজের রুট, নিজের শিকড় বাংলাদেশের সিলেটের মেয়ে, আজকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাড়া। তার পরিবার, তিনি নিজে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে আজকে শেষ পর্যন্ত পৃথিবীর হিন্দুদের এককাট্টা করার কাজে নেমেছেন, বাংলাদেশের হিন্দুদের জন্য লড়াই করছেন। পুষ্পিতা, আপনি শুনলেন আরিফ কি বলছেন, এবং শুধুমাত্র আরিফ একা নয়, এই অস্থায়ী সরকারের অনেক শরিক, বিএনপি নেতা, জামাতের অনেক নেতা, এমনকি গণ অধিকার পরিষদের নেতারা তো প্রায়ই বলেন, তারা বলেন যে কোথাও নাকি হিন্দুদের ওপর কিছু হচ্ছে না, হিন্দুদের নাকি জামাই আদর করে রাখা হয়েছে, তারা নাকি জামাই আদর করে রেখেছে। দেশটা কি হিন্দুদের নয়? জামাই আদর করে রাখতে হচ্ছে। আর এতগুলো ঘটনা ঘটছে। আজকেও মৌলভীবাজারে কি হয়েছে আমি দেখালাম, ছবি তুলে দেখালাম। কি বলবেন পুষ্পিতা? আমি বলবো আমাদের জামাই আদর করে রাখার দরকার নেই। আমরা হিন্দুরা বাংলাদেশে যারা আছি আমাদেরকে আমাদের মতোই থাকতে দেন। আমাদের জামাই আদরেরও দরকার নেই, আমাদের এক মুঠো ভাত দেওয়ারও দরকার নেই, কিছুই না। আমাদেরকে শুধু আমাদের মতো করে বাঁচতে দেওয়ার সাহস, বাঁচতে দিন। এতদিন ধরে যে মিথ্যাচারটা করছেন উনি করবেন না কেন? কারণ ডক্টর ইউনূস নিজে মিথ্যাচার করছেন। আল জাজিরাতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, হিন্দুদের কোনো নির্যাতন হচ্ছে না, এটা ইন্ডিয়ার একটা প্রপাগান্ডা, এবং আমাদেরকে বলা হচ্ছে ইন্ডিয়ার দালাল। তো এটা আমি আরিফের কাছ থেকে আমি বিশেষ তেমন কিছু এটা আমার এক্সপেকটেশন ছিল উনি এরকম কথাই বলবেন। আমার ওনার কাছে প্রশ্ন, মিস্টার ফিরোজ ফ্রম বিএনপি যখন চিন্ময় প্রভুর উপরে একটা মিথ্যা মামলা আনলেন, যে পতাকার বিষয়টা নিয়ে যে একটা মিথ্যে মামলা, বিএনপি তখন নিন্দা জানিয়ে ওই মিস্টার ফিরোজকে বহিষ্কার করেছে পার্টি থেকে। কেন বহিষ্কার করা হয়েছিল আপনি সেটা প্রশ্নের উত্তর দেবেন। আর যদি বিএনপি সেটা মিন করে ওনাকে বহিষ্কার করে থাকে তাহলে এই কেসটা কেন উইথড্র করে নেওয়া হয়নি? আজকে এই যে মিথ্যাচার আপনারা করছেন ওনাকে নিয়ে, যে এই যে বিষয়টা, এইভাবে কিন্তু শুধু চিন্ময় প্রভু জেলে থাকা অবস্থায় ওনার উপরে বিভিন্ন ধরনের কেস, আরেকটা কেস যাতে উনি জেল থেকে মুক্ত না হতে পারেন, উনি যেন বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলতে না পারেন, শুধু মুখটা বন্ধ করার জন্য আপনারা যে মিথ্যে মামলা একটার পর একটা দিয়ে যাচ্ছেন, আপনাদের লজ্জা লাগে না? আপনারা নিজেদেরকে বাঙালি যে সভা করেছিলেন সেখানে নাকি বাংলাদেশের পতাকার অবমাননা করা হয়েছে। আমরা ছবি তুলে দেখিয়ে দিলাম, বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে রেখেছিলেন ওনারা, মাথায়।
অবশ্যই কোথাও কোনো অবমাননা করা হয়নি, উল্টে ওনারা অবমাননা করেছেন, আমাদের দেশের ভারতীয় পতাকাকে অবমাননা করেছেন, তার জন্য আজ পর্যন্ত ক্ষমা চায়নি কেউ। না দেখেন, ত্রিপুরাতে আমাদের বাংলাদেশের পতাকা অবমাননা হয়েছিল এবং সেজন্য 4 জনকে বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে মানে তারা আমাদের কাছে সরিও বলেছে সেজন্য। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে বিএনপির একদম রিজভি উনি মিডিয়ার সামনে এসে শাড়ি পরছেন, ইন্ডিয়ান শাড়ি, এবং দেখাচ্ছেন যে আমরা ইন্ডিয়ান শাড়ি পরছি, এবং দেখাচ্ছেন বিছানা চাদর পরছেন, সরি, প্রকাশ্যে বলছেন ওনার বিএনপির কর্মকর্তারা প্রকাশ্যে মিডিয়াকে এসে বলছেন 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আবার ইন্ডিয়া ছাড়া আবার বলছেন আমরা ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক আছে, সেই সুসম্পর্কটা থাকবে। কিসের জন্যে? কিসের জন্য সুসম্পর্কটা থাকবে? সুসম্পর্ক রাখার জন্য যে সম্পর্কটা, যে বেসিক যে একটা যে বেসিক যে রেসপেক্টটা রাখা দরকার, সেই রেসপেক্টটা তো আপনাদের মধ্যে নেই। আপনারা নিজেদের মা বোনদের সম্মান করতে জানেন না, আপনারা নিজেদের পরিবারকে সম্মান করতে জানেন না। আপনাদের কাছে, আমাদের কাছে এমন রেকর্ড আছে যারা আপনারা 4 বছরের শিশুকে আপনারা ধর্ষণ করেছেন। আপনাদের বিএনপির কর্মীদের মধ্যে থেকে একজন 4 বছরের শিশুকন্যাকে, আমার শিশুকন্যা, তাকে দিনাজপুরের একটা শিশুকন্যাকে আপনারা ধর্ষণ করেছেন। আপনাদের কাছে জাতি কী সম্মান আশা করতে পারে? আপনারা একটা হিংস্র এবং অত্যন্ত অকৃতজ্ঞ জাতি, যে জাতি বাংলাদেশের পতাকাকে সম্মান করতে জানে না, বাংলাদেশের কনস্টিটিউশনকে সম্মান করতে জানে না, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে সম্মান করতে জানে না। তারা কি তারা বাংলাদেশে থাকার যোগ্যতা রাখে? আমি জানি না কি উত্তর দেবে, একটুখানি আরিফের কাছে উত্তর দেবে। আরিফ, পুষ্পিতা গুপ্ত ব্রিটেনের থেকে বসেছেন, বলছেন। জি, আমি বলছি, উনি তো প্রশ্ন করলেন যে চিন্ময় কৃষ্ণ দাস কি করছেন আর ওনারা কি করছেন। আমি দেখাই, এই যে চিন্ময় কৃষ্ণ দাস এই ছেলেটিকে দর্শন করেছে, তার সাক্ষাৎকার আছে, চাইলে আমি আপনাকে দিয়ে দিতে পারি, আপনি যদি প্রচার করতে পারেন রিপাবলিক বাংলায়। এরকম আরো 5টি সাক্ষাৎকার আমার কাছে আছে। চিন্ময় কৃষ্ণ দাস এই ধরনের ছেলেদেরকে বলৎকার করেছে। সেই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ নিয়ে যখন আপনারা কথা বলেন, আমি তখন প্রশ্ন করতে চাই, আপনাদের লজ্জাবোধ হয় কিনা? আমার বোন আমাকে বললেন যে আমাদের বলৎকার করেছে না করেনি, তার জন্য তো আইন রয়েছে দেশে। আপনাদের দেশে আইন নেই? আপনাদের দেশে আইন নেই? আপনি যে মিথ্যে বলছেন না কি প্রমাণ? সাজিয়ে গুছিয়ে একটা রেকর্ড করছেন না কি প্রমাণ? মিথ্যে বলছেন না কি প্রমাণ? সাজিয়ে গুছিয়ে রেকর্ড করছেন না কি প্রমাণ? তার জন্য তো আইন আছে। আরে আমাদের দেশে তো আজমল কাসেমেরও তো আমরা আইনজীবী দিয়েছিলাম। প্রত্যেকের অধিকার রয়েছে আইনি সহায়তা পাওয়ার, আইনজীবী পাওয়ার। আপনারা বলার কে যে কেউ কোনো আইনি সহায়তা পাবে না? এটা আপনারা বলার কে? আপনাদের জঙ্গি মন্ত্রী, বিএনপির জঙ্গি মন্ত্রী, তাকে হাতে হাতে ধরা পড়েছিল, সে জাহাজ ভর্তি করা বিস্ফোরক নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে হাতে হাতে ধরা পড়েছিল, তাকে আপনারা খুলেআম ছেড়ে দিলেন। তাকে নাকি মুসলমান এক্স-বার্কার একটা জঙ্গিদের আপনারা খুলেআম ছেড়ে দিচ্ছেন, নদীপথে আমাদের জঙ্গি সংগঠনগুলোকে খুলেআম ছেড়ে দিচ্ছেন, আর আপনারা বলছেন যে এখন প্রমাণ আছে। ভাইদেরকে, আমাদের ভাইকে এই যে আমি জানি না যে পুষ্পিতা আপনার মনে আছে কি? অবশ্যই লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র সমেত একদম হাতে নাতে ধরা হয়েছিল, তাকে আজ করে ছেড়ে দিয়েছে, সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে ছেড়ে দিয়েছে, 57 জন জঙ্গিদের ছেড়ে দিয়েছে। আমি একটা ক্যাম্পেইন দেখতাম সোনালী, উনি আরিফ একটু চুপ করলে একটা কথা বলতাম। বিএনপি কিন্তু একসময় খুব লজ্জা পেত যখন বিএনপির সাথে জামাত নামটা জুড়ে দেওয়া হতো, তখন বলতো আমাদের নামের সাথে কেন জামাত নামটা জুড়ে দেওয়া হয়, আমরা তো জামাতি সংগঠন নই। কিন্তু এখন ওনারা হিজবুত তাহরির সংগঠন। হিজবুত তাহরি বিশ্বের একটা ব্যান্ড সংগঠন, যে সংগঠনকে বাংলাদেশ সরকার ব্যান করেছিল, যারা একটা কি বলবো, আমি অ্যাকচুয়ালি ভাষা হারিয়ে ফেলেছি। এই যে আরিফের মতো, যে এই যে আপনারাও রিপাবলিক বাংলা তাদেরকে সুযোগ দিচ্ছেন, এই মিথ্যাচার করার সুযোগ দিচ্ছেন সোনালী। আমি দুঃখিত, এই কথাটা আমার বলতেই হচ্ছে, কারণ এই যে বলাৎকার শব্দটা উনি উচ্চারণ করেছেন, এই শব্দটা কোত্থেকে এসছে? আমাদের যে শিশুরা, বাংলাদেশের যে শিশুরা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের যে শিশুরা যারা মাদ্রাসায় পড়তে যাচ্ছে, তাদের মধ্যে কত শিশু প্রতিদিন বলাৎকার হচ্ছে এই মৌলানাদের মাধ্যমে, এবং তারা এই কালচারটাকে, এই ন্যারেটিভটাকে চিন্ময় প্রভুর নামে
ট্রাম্পে প্রচার করার চেষ্টা করছে যাতে আমরা হিন্দুরা কথা বলতে না পারি। মিথ্যে কথা বললেও সেই কথা সত্যি না মিথ্যে তা প্রমাণ করার জায়গা থাকবে। এখানে রামানন্দ স্বামী আমাদের সঙ্গে রয়েছেন, শঙ্করাচার্য পরম্পরার দণ্ডেশ্বরী স্বামী রামানন্দ তীর্থ। আপনি তো নিজে বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন, এইভাবে সাধু সন্তদের নামে যেভাবে কোথাও বদনাম দেওয়ার চেষ্টা চলছে এবং যাকে তাকে সাজিয়ে ধরে বসে ভিডিও রেকর্ড করে, এগুলো তো প্রমাণ সাপেক্ষ। আদালতে কেন এগুলো দেওয়া হচ্ছে না? কেন এগুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছে না? কেন আইনজীবী দাঁড়িয়ে তো সে চ্যালেঞ্জ করবে? তাকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে না। কেউ আইনি লড়ার মতো নেই। হাজার একটা অভিযোগ থাকতে পারে, কিন্তু প্রমাণ হয়ে যাবে যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। আমাদের দেশে তো এরকম হয় না। তাহলে এগুলো কে প্রমাণ করবে যে এগুলো সত্যি নাকি সাজানো ঘটনা? কে প্রমাণ করবে? দেখুন, আমি আপনাকে পুরো সূত্র ধরে ধরে বলছি। এই যে আপনি যেই সমন্বয়ককে এনেছেন, এই সমন্বয়করা প্রত্যেকেই হচ্ছে মাদ্রাসার প্রোডাকশান। এটা হচ্ছে প্রথম কথা আপনাকে বুঝতে হবে। এবং মাদ্রাসার প্রোডাক্টিভিটির যে এক্সক্রিপশন আমরা দেখতে পাই, এরা হচ্ছে প্রত্যেকে দেখুন সেলফ কন্ট্রাডিক্টেড। ওদের চালানো সরকারের সচিব একটা তথ্য দিচ্ছে, এখানে বসে সমন্বয়ক তার বিরোধ করছে। তাহলে অ্যাকচুয়ালি আপনি দেখবেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটা কথা বলেছিল যে মাদ্রাসায় কি তৈরি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়? তো বলেছেন না, মাদ্রাসায় মোল্লা তৈরি হয়। এবং এই মোল্লারা ছোটোবেলা থেকে যারা মাদ্রাসায় পড়ে, এই শিশু বলাৎকারাদি ওদের ওখানকার যারা মাদ্রাসার টিচাররা রয়েছে, এই সেদিনকেই দেখছিলাম যে শিশুর বায়ুদ্বারে ক্যান্সার অবধি হয়ে গেছে, পেপারে ছেপেছে, বাংলাদেশের ন্যাশনাল পেপারে ছেপেছে। তো এরা তো এখানকার প্রোডাক্ট, তো এরা এই জিনিসটা চালিয়ে মানে হিন্দুদের নামে চালাবে, মানে এটা তো খুব একটা গৌরবের কিছু বিষয় নেই। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ভারতবর্ষে, বাংলাদেশে এবং অন্যান্য হিন্দু যারা যেখানে আছে সেখানে লক্ষ লক্ষ গুরুকুল চলছে বা হিন্দুত্ববাদী পড়াশোনার জায়গা চলছে। কোথাও আপনি দেখতে পান? ভারতে তো মিডিয়া আরো অনেক বেশি স্ট্রং। আর সবথেকে বড় কথা, এত যদি অভিযোগ থাকে, আমি জানি না আরিফ কি বলবেন, তাহলে এতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার কি করছিল? চুপ করে বসে মজা দেখছিল? যেই মুহূর্তে হিন্দুদের জন্য তিনি আওয়াজ তোলা শুরু করলেন, যেই মুহূর্তে হিন্দুদের এককাট্টা করা শুরু করলেন, যেই মুহূর্তে তিনি প্রতিবাদ করা শুরু করলেন, সেই মুহূর্তকে অ্যারেস্ট করে নেওয়া হলো, সেই মুহূর্তে তিনি ভিলেন হয়ে গেলেন। কি অসাধারণ কথা! নড়াইলে দুদিন আগে একটি হিন্দু 50 বছরের মহিলাকে, যিনি জনপ্রতিনিধি, গণধর্ষণ করে মুখে বিষ খাইয়ে মারা হয়েছে। তাহলে উনি কি করেছিলেন? তাহলে এটা কি সংখ্যালঘু নির্যাতন নয়? আমার দেশ নিয়ে কথা বলছেন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে সেভ করার চেষ্টা করছেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয় সেভ করার কোনো বক্তব্য নেই। আপনি বলুন কি আপনি আপনার দেশের তথ্য জানেন না? আমি বলতে আপনার দেশের নড়াইলে কি হয়েছে? উনি ওনার সরকারের তথ্যই জানেন না। বিষ খাওয়ানো হয়েছে। আরিফ, আপনি কোথায় পড়াশোনা করেছেন? আপনি কোন কলেজে পড়াশোনা করেছেন? কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন? কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন নাকি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন? জানতে চাই আমি। মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? পর্যন্ত আপনাদের দেশে কোথা থেকে পড়াশোনা করেছেন? আপনারা কোনটাই আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েননি, বাংলা ভাষা পড়েননি, নড়াইলে মহিলাকে ধর্ষণ করে বিষ খাই দেওয়া হলো আপনি জানেন না, মাদ্রাসায় কি হয় আপনি জানেন না, আর যাকে তাকে সাজিয়ে বসিয়ে দিচ্ছেন। ঠিক করেছেন, বসিয়ে দিয়েছেন, কিন্তু প্রমাণ করুন। আইনি লড়াই লড়ুন না আরিফ, আইনি লড়াই লড়তে সমস্যা কোথায় আপনাদের? আইনজীবী দিন না কৃষ্ণপ্রভুকে, প্রমাণ হয়ে যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যে, প্রমাণ হয়ে যাবে। আপনি তো নিজে জানেন না সবার জন্য আইন সমান, না সবার জন্য নয়। আপনি এটাও জানেন না আপনাদের দেশে কি ধরনের স্লোগান উঠছে। আপনি এটাও জানেন না আপনার সঙ্গে কি কথা বলবো, আপনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আপনি নিজের দেশ সম্পর্কে জানেন না। আপনার দেশের প্রেস সচিব কি বিবৃতি দিয়েছে আপনি জানেন না। আপনার দেশের আইনজীবীরা, ইসলামের আইনজীবীরা কি বিবৃতি দিয়েছে, কি ফতোয়া দিয়েছে আপনি জানেন না। কি কথা বলবো আপনার সঙ্গে? আমি শুধু বলবো যে আপনি প্লিজ নিজের দেশ সম্পর্কে হোমওয়ার্ক করুন, যে আপনার দেশে কি চলছে। জানুন, নিজের দেশকে চিনুন, আপনার দেশে কি চলছে। সময় একদম শেষের দিকে। পুষ্পিতা, সোনালী, আমি আরেকটা কথা অ্যাড করছি। এই মাত্র 2-3 দিন আগেই আমাদের পুলিশের একদম ঊর্ধ্বতন কর্মকর্তা এসে কিন্তু উনি প্রেস ব্রিফিং দিয়েছেন এবং মিডিয়াতে দিয়েছেন যে হিন্দুদের উপরে মিথ্যা মামলা হচ্ছে, তাদেরকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। বলছে যদি এরকম হয়, টাকা নেওয়া হচ্ছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। কন্টিনিউয়াসলি প্রতিটা এবং 16-17 বছরের ছেলেদের, মানে যারা পড়াশোনা করছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে টাকা দাও নাইলে মিথ্যা মামলা দেওয়া হবে। এগুলো তাদের পুলিশ প্রশাসনের, ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কথা। পুলিশের কথা জানেন না? আমি জানি না যে এরা কাদের হাতে দেশ চলছে। উপদেষ্টা যারা চালাচ্ছেন তারা পুলিশের কথা জানেন না, তারা প্রেস সচিবের কথা জানেন না, তারা আইনজীবীদের হুমকি ধমকি জানেন না, তারা বাজারে বাজারে ঘুরে ফতোয়া জানেন না, এসব কিচ্ছু জানেন না। তারা শুধুমাত্র চলে আসছেন রিপাবলিককে অ্যাটাক করতে হবে। রিপাবলিককে অ্যাটাক করার আগে নিজের দেশকে বাঁচান, নিজের দেশ সম্পর্কে জানুন। সময় একদম শেষ। আমি আলোচনা ডিবেট এখানেই শেষ করব এবং আশা করব অন্তত ভবিষ্যতে এই যারা দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন অস্থায়ীভাবে, তারা প্লিজ নিজেদেরকে এডুকেট করুন
এবং নিজেদেরকে শিখিয়ে পড়িয়ে পড়াশোনা করিয়ে জিজ্ঞাসা করে নিজেদেরকে যে আদৌ তারা যেটা বলছেন যেটা করছেন সেটা ঠিক করছেন কি, জানি না তারা বুঝবেন কিনা, কিন্তু এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে। আজ না হয় কাল, পরিণাম ভালো হতে পারে না কখনো। সময় একদম শেষ। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।